আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের গত ক্লাসের যে পড়াগুলো একটু তোমরা বাসায় দেখেছো, পড়েছো। আমরা যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি সেগুলোও নিশ্চয়ই তোমরা করছো। তাহলে চলো আজকে আমরা গত ক্লাসে যে শিখেছিলাম তারপরে আমাদের ওই অধ্যায়ে কী আছে, পরের পাঠে কী আছে তাই দেখি। তার আগে মনে করো তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম একজন গৃহ ব্যবস্থাপকের বিভিন্ন গুণের কথা, তাই না? গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব এবং কর্তব্যগুলো, তার কাজের পরিধিটা ব্যাপক, পুরো পরিবার জুড়েই পরিবারের সদস্যদের দেখাশোনা, তাদের যাবতীয় চাহিদা প্রয়োজন মেটানো ইত্যাদি সবই একজন গৃহ ব্যবস্থাপককে করতে হয়। যে কারণে একজন গৃহ ব্যবস্থাপককে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। সেই গুণগুলোর কথা আমরা গত ক্লাসে পড়েছি। আর এই গৃহ ব্যবস্থাপকরা কারা? তারা কিন্তু আমাদের সাধারণত মায়েরা, বাবারা, তারা এই পরিবারটা পরিচালনা করে থাকেন। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যগুলো কী কী, কী ধরনের কাজ তাকে করতে হয়। ঠিক আছে, চলো প্রিয় শিক্ষার্থী আমরা বোর্ডে যাই। তোমরা বইটা খোলো এবং খাতা কলম সাথে নিয়ে বসো, যেন তোমাদের যদি কিছু প্রয়োজন মনে হয় তোমরা যেন লিখে নিতে পারো। ঠিক আছে, চলো দেখি। আমরা আজকে পড়ব একজন গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যগুলো কী কী। সাধারণত একজন গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যকে মোটামুটি দুটো অংশে ভাগ করা হয়। এক, পারিবারিক দায়িত্ব ও কর্তব্য, যা তিনি পরিবারের ভেতরে পালন করে থাকেন। আরেকটা করতে হয় তাকে সামাজিক দায়িত্ব ও কর্তব্য। যেহেতু আমরা সমাজে বাস করি, সমাজে বাস করতে হলে নিশ্চয়ই সমাজের কিছু প্রয়োজন চাহিদা আছে, আমরা সেটা বিস্তারিত পরে পড়ব। চলো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পারিবারিক দায়িত্ব ও কর্তব্যের বর্ণনা, এখানে নাম লেখা আছে। আমরা এইগুলো সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, পারিবারিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে সবার প্রথমে এসেছে গৃহের সুষ্ঠু কর্ম ব্যবস্থা সৃষ্টি করা। গৃহের সুষ্ঠু কর্ম ব্যবস্থা সৃষ্টি করা মানে কি? ঘরে কাজের উপযুক্ত একটা পরিবেশ তৈরি করা, কাজের ব্যবস্থা করা। পরিবারে একেবারে মানুষের মৌলিক চাহিদাগুলো কিন্তু পূরণ হয় পরিবারে, তাই না? একটা ব্যক্তির জীবনের আদ্যপান্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত প্রয়োজন এ পরিবারই পূরণ করে থাকে। যে কারণে পরিবারে কি বেশ বড় একটা কর্ম পরিবেশ চলতে থাকে, পরিচালিত হয়। সদস্যদের বিভিন্ন চাহিদা মেটানো, তাদের প্রয়োজনে সম্পদের যোগান দেওয়া, কাজ পরিচালনা করা, তাদের যাবতীয় বিষয়গুলো দেখা হয়ে থাকে। তাই গৃহে সুষ্ঠু কর্মব্যবস্থা তৈরি না করলে কি হবে? ওই কাজগুলো সুন্দরভাবে হবে না, মানসম্পন্নভাবে হবে না। যেমন সুষ্ঠু কর্মব্যবস্থা বলতে কি বোঝাচ্ছে এখানে? পরিবারে যত রকম কাজ আছে তাকে একা গৃহিণীর পক্ষে সম্ভব? তিনি একা করবেন না, তিনি পরিবারের সদস্যদের সাথে নিয়ে কাজগুলো করবেন, তাই না? কোন কাজ কে করবে, কাকে কোন কাজের দায়িত্ব দেবেন, বা তিনি নিজেও যে কাজগুলো করবেন সেটা কখন কিভাবে করবেন। যেমন মাসের শুরুতে উনি বাজার করবেন, উনি নিজে করবেন না গৃহকর্তা করবেন, তাকে দিয়ে করাবেন না তিনি তার কোনো বড় ছেলে বা মেয়েকে দিয়ে করাবেন। ঘরের কাজগুলোর মধ্যে হয়তো হতে পারে রান্নাবাড়াটা তিনি করছেন, পরিবার পরিচালনার কাজ করছেন, ঘর গোছানো, বিছানা গোছানো হয়তো তোমাদের একজনকে দেওয়া হয়েছে। তাহলে বাগানে, বারান্দায়, বাগানে গাছে পানি দেওয়ার কাজটা হয়তো আরেকজনকে দেওয়া হলো। একজনকে যদি সব কাজের ভার চাপিয়ে দেন তাহলে কিন্তু কাজটা ভালোও হবে না, আবার যার উপর কাজের চাপ পড়বে সে কিন্তু মন খারাপ করবে, ঠিক না? তাহলে সুষ্ঠু কর্মব্যবস্থা বলতে বুঝেছো তো, কোন কাজ কে করবে, কাকে দিয়ে কী কী কাজ করাবেন, উনি কখন কোন কাজ করবেন ইত্যাদি বিষয়গুলো এই সুষ্ঠু কর্মব্যবস্থার মধ্যে দেখা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে চলো আমরা দেখি। এর পরপরই ওনার যে দায়িত্বটা থাকে সেটা হলো
পরিবারের আয় ও ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা। আয় ও ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা। চাহিদা পূরণের জন্য অর্থ সম্পদের প্রয়োজন হয়, তাই না? অর্থ সম্পদ ছাড়া কোনো চাহিদাই পূরণ করা সম্ভব নয়। এবং পরিবারের এই আয়ের ব্যবস্থাটা নিশ্চিত করা, অর্থাৎ যেভাবেই আয় হোক না কেন পরিবারে কোনো না কোনোভাবে তো অর্থ আয় হচ্ছে পরিবারে, তাই না? সেই আয়ের ব্যবস্থাটা নিশ্চিত করা, কিভাবে আয়ের ব্যবস্থাটা হবে, এবং তার যথোপযুক্ত ব্যয় ব্যবস্থাপনা তৈরি করাও গৃহ ব্যবস্থাপকের দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ মনে করো কোনো পরিবারের আয়ের মূল উৎস চাকুরি থেকে বেতন পাওয়া, কোনো পরিবারের আয়ের মূল উৎস হয়তো ব্যবসা থেকে অর্থ আসা। দুরকম অর্থ উপার্জনের কিন্তু বৈশিষ্ট্য দুরকম। চাকুরি থেকে যে আয়টা সেটা উনি মোটামুটি নিশ্চিত মাসের 4-5 তারিখের মধ্যে পেয়ে যান, কিন্তু ব্যবসা থেকে আয় পুরো মাসেই আসতে থাকে। যদি দুটো দোকান থাকে সেই রকম আয়গুলো পুরো মাসেই আসতে থাকে, বিভিন্ন সময়ে আসে, টোটাল আয়টা একবারে পাওয়া যায় না, ঠিক না? কৃষি থেকে আয় হতে পারে, তাহলে কোন মৌসুমে কোন ফসল বিক্রয় হবে, উঠবে, জমি থেকে উঠবে, বিক্রয় হবে, সেইগুলো কোনোটা মজুদ থাকবে কি না, কখন বিক্রি হবে, তার উপরে নির্ভর করে সেই আয়। বুঝতে পেরেছ? এই আয়ের ব্যবস্থাটা গৃহ ব্যবস্থাপক নিশ্চিত করবেন যে ওনার আয়টা কিভাবে আসছেন, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি ব্যয়ের ব্যবস্থাপনাটা করবেন। এই কাজটা করাও একজন গৃহ ব্যবস্থাপকের দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে? পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। পরিবারে বিভিন্ন বয়সের লোক থাকেন, তাই না? বিভিন্ন সম্পর্কে তারা যুক্ত থাকেন, ঠিক কি না? আচ্ছা, যেমন মা বাবার সাথে বন্ধনটা কি একেবারে অতুলনীয়, স্বর্গীয়। কিন্তু পরিবারে থাকেন না ছেলের বউ, শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, তাই না? অনেক সময় অন্য অনেক আত্মীয় স্বজনও অনেক পরিবারে হয়তো আমরা দেখতে পাই কদাচিৎ বসবাস করেন। আবার কে থাকেন গৃহের কাজে সহযোগিতা করার জন্য অনেক সময় গৃহকর্মীরা থাকে। বিভিন্ন সম্পর্কের লোক থাকে বিধায় সম্পর্কটার প্রকার বিভিন্ন রকম হয়, বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয়, এক একজনের সাথে এক একজনের আচরণ এক এক রকম হয়। আবার বয়স্ক লোক থাকেন, অল্প বয়সের লোক থাকে, ছোটো ছেলে মেয়েরা থাকে, কিশোর কিশোরীরা থাকে। তখন কি হয়? অনেক সময় দেখা যায় মনোমালিন্য সৃষ্টি হয়। যেমন দাদা দাদি যদি বাসায় থাকে, দাদা দাদির তারা তাদের মূল্যবোধ দিয়ে পরিবারকে পরিচালিত করতে চান, তাই না? আবার কিশোর বয়সী ছেলেমেয়েটা কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। তখন দেখা যায় এই দুই বয়সের সদস্যদের মধ্যে অনেক সময় মনোমালিন্য সৃষ্টি হয়। এরকম হলে পরিবারের কাজ করতে, ঘরের কাজগুলো পরিচালনা করতে অনেক সমস্যা তৈরি হয়। সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কি কাজ ভালো মতো করা যায়? যায় না। তাই আবার গৃহ ব্যবস্থাপক হিসেবে তার সাথেও যদি পরিবারের সব সদস্যদের সুন্দর একটা সম্পর্ক না থাকে, তিনি কিন্তু সবাইকে নিয়ে পরিবার পরিচালনার কাজ করতে অসুবিধায় পড়বেন। তাই সকল সদস্যদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখাও একজন গৃহ ব্যবস্থাপকের দায়িত্বের মধ্যে পড়ে। এরপরে আসো পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা কি তোমাদের মনে আছে কি না? তোমরা অষ্টম শ্রেণীর গৃহস্থ বিজ্ঞানে পড়েছ। পরিবারের নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে কি কি করতে হয় না? বিভিন্ন রকম কাজ। এর মধ্যে যেমন আছে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহারের নিরাপত্তা বজায় রাখতে হবে। বাড়ির চারিপাশের যে সিকিউরিটি ব্যবস্থা তাকে নিশ্চিত করতে হবে। ঘরে যেন যে কোনো সময় যে কোনো লোক ঢুকতে না পারে, তোমার পরিবারের সদস্যরা যেন নিরাপদে থাকতে পারেন। পরিবারের সদস্যদের ঘরে কী বলে শালীনতার সাথে বসবাসের জন্য পর্দার ব্যবস্থা করা, সিঁড়িতে রেলিং লাগানো, বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করা, ছাদে রেলিং লাগানো, ঘরের মেঝে ভাঙা চোরা থাকলে তা মেরামত করা, আসবাব ভাঙা থাকলে তা মেরামত করা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম যেখান থেকে সদস্যদের হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, বিপদ হতে পারে, এরকম সব বিষয় দেখাও একজন গৃহ ব্যবস্থাপকের কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে? এটা কি বলছে? সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে তাকে। এরপরে আসো পরিবারের সদস্যদের মাঝে সুষ্ঠু ভোগ আচরণ গড়ে তোলা। কি সেটা?
সুষ্ঠু ভোগ আচরণ বলতে কী বোঝাচ্ছে? আচ্ছা, বর্তমান যুগ কি বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির জয় জয়কারের যুগ, তাই না? প্রতিটি কাজেই আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এই যে দেখো, করোনা পরিস্থিতিতে, এই বিশেষ পরিস্থিতিতে আমরা কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমেই তোমাদের সঙ্গে কানেক্টেড আছি, তাই না? এই যে এই মুহূর্তে যেমন আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্লাস করছি, তোমাদের গৃহ ব্যবস্থাপকের দায়িত্বটা কী? নিশ্চয়ই মা তোমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন আর একটা স্মার্টফোনের ব্যবস্থা করে দিয়েছেন, ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করেছেন, যার মাধ্যমে তুমি অনলাইনে ক্লাসগুলো করছো, ঠিক না? আবার কম্পিউটারের যুগই এটা, ব্যাপক ব্যবহার। তোমাদেরকে সে ব্যাপারেও যখন পরিবারের গৃহ ব্যবস্থাপক সহযোগিতা করছেন অনেকেই, এটা একজন গৃহ ব্যবস্থাপকের কর্তব্যের মধ্যে পড়ে। ছেলে মেয়েকে যুগ উপযোগী করে তৈরি করা, তাদেরকে কর্মক্ষম হওয়ার জন্য যদি কোনো বিজ্ঞানের আবিষ্কার, তথ্য প্রযুক্তি ইত্যাদির যে সুবিধাগুলো দেওয়া প্রয়োজন উচিত, সেগুলো নিশ্চিত করবেন। আবার সামর্থ্য অনুযায়ী পরিবারেও এই ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করবেন। যেমন কাজের চাপ কমাতে ওয়াশিং মেশিন কিনবেন, ব্লেন্ডার কিনবেন ইত্যাদি, হ্যাঁ, ওভেন কিনবেন। ওভেন হলে কি খুব মজার মজার রান্না করতে চাও তোমরা, তাই না? এগুলোর ব্যবস্থা করাও গৃহ ব্যবস্থাপকের কর্তব্যের মধ্যে পড়ে। সুষ্ঠু ভোগ আচরণ তৈরি করে দেওয়া, ঠিক আছে? এরপরে আসো কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা। কাজের উপযুক্ত পরিবেশ যেমন কি? যে কাজটার জন্য যে পরিবেশ উপযোগী, কাজটা ভালোভাবে করা যায়, আনন্দের সাথে করা যায়, সেটা করা। যেমন তোমার পড়ার ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, তুমি যেখানে বসে পড়বে, হ্যাঁ, তোমার বই খাতা কলম ইত্যাদির যোগান ঠিক মতো দেওয়া, হ্যাঁ, তোমার যা যা প্রয়োজন আছে তার ব্যবস্থা করা। টেবিলে বসে যদি একসাথে তোমরা অনেক লোক খাও, সেখানে একটা বড় টেবিলের ব্যবস্থা করা। রান্নার হাঁড়িকুড়িগুলো যে মাপের প্রয়োজন সেটাই ব্যবহার করা। যখন যেটা প্রয়োজন, উপযুক্ত কাজের পরিবেশ বজায় থাকলে কি হয়? কাজ করতে আনন্দ লাগে, ভালো লাগে, তাই না? তো সেই রকম পরিবেশ তৈরির জন্য যা যা করণীয়, সেটাও একজন গৃহ ব্যবস্থাপক করবেন। অনেক পারিবারিক দায়িত্ব ও কর্তব্য একজন গৃহ ব্যবস্থাপককে পালন করতে হয়। এবার চলো সামাজিক দায়িত্ব কর্তব্যের এইভাবে বর্ণনা আমি লিখিনি, তোমাদের দরকারও নাই। আমি সামাজিক দায়িত্ব কর্তব্যটা কি তোমাদের আমি বলে দিচ্ছি। এক, আমরা তো সমাজেরই সদস্য, তাই না? প্রত্যেক সমাজ কি খুব শক্তিশালী একটা মাধ্যম, কিন্তু সমাজ দেখো আমাদেরকে পরিচালিত করে কিভাবে? আমাদের সমাজের যে রীতিনীতি, নিয়ম কানুন, প্রথা সব কিন্তু আমরা মেনে চলি। না চললে কি হয়? আমরা নিন্দা করি যে চলে না। আমরা কিন্তু বলি যে দেখো আমাদের মধ্যে কি এগুলো আছে, আমাদের সমাজে কি আছে, ঠিক না? তো এই সামাজিক রীতিনীতির শিক্ষা দেওয়া, সন্তানকে সমাজের উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব একজন গৃহ ব্যবস্থাপকের। আরও কি আছে তার এই সামাজিক দায়িত্বের ভেতরে? তার পাড়াপড়শির সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা, ছেলেমেয়েকে তার শেখানো, বড়দের বাড়ির বাইরে যারা আছেন, মুরব্বী আশেপাশের বাসায় যারা থাকেন, পাড়া প্রতিবেশী, বয়স্কদের শ্রদ্ধা করা, দেখা হলে সালাম দেওয়া, ছোটদের সাথে মিলেমিশে চলা, এই শিক্ষাগুলো গৃহ ব্যবস্থাপককে দিতে হবে সন্তানদের, পরিবারের সদস্যদেরও। এরপরে কি আছে? বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সমাজ সেবামূলক কাজের সঙ্গে পরিবারের সদস্যদের সম্পৃক্ত হতে হবে। তিনি নিজে উৎসাহী হবেন গৃহ ব্যবস্থাপক, নিজে সেসব কাজে অগ্রগামী হলে কি তার পরিবারের সদস্যরাও তাই করবে। দুস্থ মানুষের সেবা করা, সামাজিক বিভিন্ন সংগঠন যেমন রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, লিও ক্লাব, বিভিন্ন ধরনের সংগঠন আছে। আবার ছোট ছোট পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের সংগঠন, ক্লাব, এগুলো করে ছেলেমেয়েরা খেলাধুলা, সমাজসেবার কাজ করে থাকে, তাই না? এগুলোর সঙ্গে সন্তানকে সম্পৃক্ত করবেন, সহযোগিতা দেবেন, তদারক করবেন, এটাও তার দায়িত্ব। আরও আছে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানগুলোর, যেমন আমাদের জাতীয় যে প্রোগ্রামগুলো, আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, বিজয় দিবস 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ ইত্যাদি, যে আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানগুলো, আমাদের সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলোর সাথে যে যুক্ত যে বিভিন্ন অনুষ্ঠানগুলো, এইগুলির সঙ্গেও সন্তানকে সম্পৃক্ত করবেন। এ ধরনের প্রোগ্রামের সুযোগ হলেই নিয়ে যাবেন। তাহলে কি হবে? ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেম তৈরি হবে, ঠিক না? অতএব এই কাজগুলো গৃহ ব্যবস্থাপকের দায়িত্বের মধ্যে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা,
দেখো আমি তোমাদের ধারণা দিতে পারলাম কি না গৃহ ব্যবস্থাপকের দায়িত্বটাকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করে দেখেছি এবং সে কর্তব্যগুলোর পরিসর কী, কাজগুলো কী তোমাদের বলতে চেষ্টা করলাম। তোমরা অবশ্যই লেসনটা ভালো করে পড়বে। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, তোমরা নিশ্চয়ই অ্যাসাইনমেন্টের ব্যাপারে অভিভাবক যখন আসবে তোমরা তা জানতে চাইলে আমরা সহযোগিতা অবশ্যই করব। তো বরাবরের মতোই বলি, মাদকের সংস্পর্শে ভুলেও যাবে না। যদি চলতে পথে কখনো এরকম দেখা হয়ে যায়, মাদকের কী বলে সংস্পর্শ তোমাদের ধারে কাছে চলে আসে সুযোগ সুবিধা, তোমরা অবশ্যই নিজেকে তা থেকে বিরত রাখবে। বয়সের ভুলে ছেলে মানুষিতে এ ধরনের কোনো বিপজ্জনক পরিবেশের সঙ্গে জড়িয়ে যেন যেও না, ঠিক আছে? ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।